দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় থেকে আলোচনা করব। বাংলাদেশের সংবিধান। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধিবিধানের সমষ্টি। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার ও কর্তব্য এবং শাসক শাসিতের সম্পর্কে প্রকৃতি সুস্পষ্টভাবে লেখা থাকে। রাষ্ট্রবিজ্ঞানের জন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, সংবিধান হলো একটি জীবন ব্যবস্থা যা রাষ্ট্রই নিজের জন্য বেছে নিয়েছে। সংশোধন পদ্ধতির উপর সংবিধান দুই প্রকার। সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। যে সংবিধান অতি সহজে পরিবর্তন করা যায়, বিশেষ কোনো পদ্ধতির প্রয়োজন হয় না, সাধারণ আইনের মতোই পরিবর্তন করা যায়, সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর যে সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে সাধারণ আইনের মতো পরিবর্তন করা যায় না, বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই ধরনের সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করেও সংবিধানকে দুই ভাগে ভাগ করা হয়, লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান। যে সংবিধানের বেশিরভাগ ধারা লিখিত আকারে থাকে, সেই সংবিধানকে লিখিত সংবিধান বলা হয়। আর যে সংবিধানের বেশিরভাগ ধারা অলিখিত অবস্থায় থাকে, সেই সংবিধানকে অলিখিত সংবিধান বলা হয়। বাংলাদেশ সংবিধান প্রণয়নের ইতিহাস। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে এসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করে।
25 মার্চ 1971 সাল, এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব বাংলার ঘুমন্ত মানুষের উপর অতর্কিত হামলা শুরু করে এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হওয়ার পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয়। বাংলাদেশের মুক্তাঞ্চলে অবস্থানরত এবং ভারতে যেসব নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য এবং প্রাদেশিক আইনসভার সদস্যগণ আশ্রয় নিয়েছিলেন, তারা স্বাধীন বাংলাদেশ সরকার অর্থাৎ প্রবাসী সরকার গঠনের চিন্তা ভাবনা শুরু করে। এজন্যই আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। উনিশশো 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র আদেশ জারি করেন। যতদিন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চলেছে ততদিন এবং পরে যখন 1972 সালে 16 ডিসেম্বর নতুন সংবিধান প্রণীত হয় তখন পর্যন্ত এই স্বাধীনতা ঘোষণাপত্র কার্যকর ছিল। ডিসেম্বর 1971 বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় দিন। এই দিন বিকাল 4:21 পাকিস্তানি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি প্রায় 93,000 সৈন্য সহ ঢাকার রমনার রেসকোর্স ময়দানে ভারতীয় বাহিনীর ইস্টার্ন জোনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং ওরার কাছে আত্মসমর্পণ করেন এবং এই আত্মসমর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যাত্রা শুরু করে। জানুয়ারি 1972 এই দিনে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশে ফিরে এসেই তিনি সংবিধান প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্রে যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার কথা বলা হয়েছিল তার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়।
23 মার্চ 1972 এই দিনে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দিনে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল। 1970 সালের নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের মোট 469 জন সদস্যের মধ্যে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয়েছিল। 403 জনের মধ্যে 400 জন ছিলেন আওয়ামী লীগের দলীয় সদস্য, একজন ছিলেন ন্যাপ অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য এবং 2 জন ছিলেন নির্দলীয় সদস্য। এপ্রিল 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়, আর পরের দিন অর্থাৎ এপ্রিল 1972 সালে ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই 34 জন সদস্যের মধ্যে 33 জন আওয়ামী লীগের আর একজন ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য ছিলেন। ন্যাপের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এর মধ্যে একজন মহিলা সদস্য ছিলেন, তার নাম রাজিয়া বানু। এপ্রিল 1972 সালে খসড়া কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধানের উপর জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সদস্যগণ মোট 47টি বৈঠক করেন এবং বৈঠক শেষে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে সংগ্রহ করা 98টি সুপারিশ এই সংবিধান প্রণয়ন কমিটি বিবেচনা করে। 10 জুন 1972 সালে কমিটি প্রাথমিক খসড়া তৈরি করতে সক্ষম হয়। এরপর কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন খসড়া অনুমোদন সংবিধানের ত্রুটি বিচ্যুতি নিরসন করার জন্য ভারত এবং যুক্তরাজ্যে যান এবং প্রাথমিক খসড়ার উপর সেখানকার সংবিধান বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করেন এবং সংবিধানের উপর অভিজ্ঞতা সঞ্চয় করে দেশে ফিরে আসেন। অক্টোবর 1972 সালে প্রস্তাবিত সংবিধানের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে খসড়া সংবিধান চূড়ান্ত করা হয়। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনে ডক্টর কামাল হোসেন
খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে উত্থাপন করেন। 19 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত সংবিধানের উপর প্রথম পাঠ চলে। 31 ডিসেম্বর থেকে 3 নভেম্বর 1972 সাল পর্যন্ত সংবিধানের উপর দ্বিতীয় পাঠ চলে। নভেম্বরের 4 তারিখ থেকে সংবিধানের উপর তৃতীয় এবং শেষ পাঠ শুরু হয় এবং ওই দিন মাত্র 2 ঘন্টার মধ্যে এই পাঠ শেষ করা হয়। তখন বিপুল আনন্দ ধ্বনির মধ্য দিয়ে বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। 1972 সালের 15 ডিসেম্বর সংবিধানের হস্তলিপি সংরক্ষণে গণপরিষদের সদস্যদের স্বাক্ষর গ্রহণ করা হয়। গণপরিষদ কর্তৃক গৃহীত এই সংবিধান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান হিসেবে কার্যকর করা হয়। উনিশশো 1972 সালে প্রণীত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ। বাঙালি একটি স্বতন্ত্র জাতি। হাজার বছর ধরে বাঙালি জাতি এক ও অভিন্ন সত্তা হিসেবে তাদের ইতিহাস, ঐতিহ্য ধারণ ও লালন করে আসছে। অভিন্ন ভৌগোলিক সীমারেখায় ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের লালিত বলে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছে। বাংলাদেশের সংবিধানের 9 অনুচ্ছেদে বাঙালি জাতির ঐক্য ও সংহতিকে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। পৃথিবীর অন্যান্য জাতি থেকে বাঙালি জাতিসত্তা সম্পূর্ণ পৃথক। সমাজতন্ত্র। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অঙ্গীকার ছিল শোষণ মুক্ত, ন্যায়ানুগ একটি সমাজ প্রতিষ্ঠা করা। রাষ্ট্র কোনো প্রকার সামাজিক বৈষম্য আরোপ করবে না। অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্র সকলের জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করবে। এজন্য উৎপাদন যন্ত্র, উৎপাদনের উপকরণ এবং বন্টন ব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন করা হবে। ব্যক্তি মালিকানারও স্বীকৃতি দেওয়া হয়। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক পথে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো বিপ্লব বা শ্রেণী সংগ্রামের দরকার নেই। গণতন্ত্র। গণতন্ত্রে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। গণতন্ত্রের প্রতি অদম্য স্পৃহাই বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিল।
তাই গণতন্ত্রকে রাষ্ট্রের অন্যতম মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠিত হবে। সংবিধানের 11 নং অনুচ্ছেদে গণতন্ত্রের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র। সেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। ধর্মনিরপেক্ষতা। 1972 সালের বাংলাদেশের মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বরং সব ধর্মের ধর্মীয় বিশ্বাস সংরক্ষণ করা। কোন ধর্মকে একক প্রাধান্য না দিয়ে সব ধর্মকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখা। সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না। প্রত্যেক ব্যক্তি তার পছন্দ অনুযায়ী ধর্ম পালন, ধর্ম চর্চা ও ধর্ম প্রচার করতে পারবে।